স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি আমি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি জুলাই সনদ বিতর্ক সমাধান কোন পথে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার পাশে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমার পাশে আরও একজন আছেন এস এম জাহাঙ্গীর হোসেন, সংসদ সদস্য, ঢাকা 18 বিএনপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রিয় দর্শক, আমরা মূল আলোচনায় যাব। তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসি। প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের বৈঠক, বাজেট সহায়তা দিতে রাজি এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক, জানিয়েছেন অর্থমন্ত্রী। বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 11 দলীয় জোটের বিক্ষোভ, সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, ঝিনাইদহে আইনমন্ত্রী। জুলাই সনদ কার্যকর করতে পারবে এই পার্লামেন্ট। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটে বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠন জরুরি, বলেছেন নাহিদ ইসলাম। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে, এখন এই আইনগুলো, অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, তারা যার যার ক্যারিয়ারে ফিরে যাবে। এটা কিন্তু হবে না। বদলে গেছে বিএনপি, ভুলে গেছে ওয়াদা, মন্তব্য জামায়াত আমিরের। ছুটির দিনেও পাম্পগুলোতে জ্বালানি তেল পেতে ভোগান্তি, জ্বালানির দাম বাড়ালে মুদ্রাস্ফীতির শঙ্কা, কাল থেকে নতুন সূচিতে চলবে ব্যাংক। এবং দেশে 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু। কাল থেকে প্রথম ধাপে হামের টিকা উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায়। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। প্রথমেই আলোচনা শুরু করতে চাই অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনাকে দিয়ে সরাসরি যে প্রশ্নটি করতে চাই। আপনারা 11 দলীয় জোট আজকে বিক্ষোভ মিছিল করেছেন, রাজপথে আছেন এবং রাজপথেই ফয়সালার কথা বলেছেন। আমি যেটা জানতে চাই, সরকারের এই 1.5 মাসে আসলে রাস্তায় নামার মতো অবস্থা কি হয়েছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এস এম জাহাঙ্গীর ভাই এবং যারা শুনছেন সবাইকে আমরা শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, আমরা বিরোধী দল রাজপথে নামতে চাইনি। আমরা আশা করেছিলাম যে দেশটা স্বাভাবিকভাবে পরিচালিত হবে, আমরা দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্যে দিয়ে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাব। বিরোধী দলীয় নেতা বারবারই তার বক্তব্যে বলেছেন যে আমরা গতানুগতিক বিরোধী দল হব না, আমরা দায়িত্বশীল ভূমিকা রাখব, আমরা সরকারকে পরামর্শ দিব, দৃষ্টি আকর্ষণ করব, প্রতিবাদ করব, এরপরে না হলে আমরা রাজপথে আসব। এখন যে ইস্যু নিয়ে আজকে রাজপথে আসা, এটি কিন্তু সবার কাছে আমাদের খুবই জানা ইস্যু, যে আমাদের জুলাই সনদের আলোকে আমাদের সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন করা। এই নিয়ে মোটামুটি সংসদে আলোচনা হয়েছে এবং মুলতবি প্রস্তাব দেওয়া হয়েছে, সে আলোচনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জনগণের যে 70% ম্যান্ডেট দেওয়া হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য, যার বড় একটা পার্ট হচ্ছে আমাদের সংবিধান সংস্কার, সেই জায়গা থেকে সরকার সরে এসে যেই প্রক্রিয়ায় সরকার জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছেন, এই প্রক্রিয়া দিয়ে কখনো সংস্কার বাস্তবায়ন হবে না। যেমন আপনার রিপোর্টে দেখলাম আইনমন্ত্রী বলেছেন যে আমরা সংবিধান সংশোধন করব। দেখুন, বিএনপি যে 31 দফা ওনারা প্রস্তাবনা দিয়েছেন, তার প্রথম ভাগে বলা আছে রাষ্ট্রের সংবিধান ও প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কারের প্রস্তাবনা। খেয়াল করবেন, সংস্কারের প্রস্তাবনা। প্রথম দফা আছে সংবিধান সংস্কার কমিশন, দ্বিতীয় আছে রাষ্ট্রীয় ক্ষমতা ভারসাম্য, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং দ্বিকক্ষ বিশিষ্ট কি পার্লামেন্ট। এই সবই কিন্তু হলো বিএনপির 31 দফা আছে, যেটি কখনো সংবিধান সংশোধন দ্বারা সম্ভব নয়। যে অবশ্যই আমাদের সংবিধানকে সংস্কার করতে হবে। কি বলছেন যে জুলাই সনদ আমরা অক্ষর অক্ষরে বলছেন, আপনারা এখনো বলছেন জুলাই সনদের যে ভূমিকা কথাটা সেই ভূমিকা লেখা আছে আমরা প্রধান উপদেষ্টা সহ জাতীয় ঐক্যমত্য কমিশন এবং আমরা জাতীয়
বিভিন্ন রাজনৈতিক দল জোট শক্তিসমূহ পারস্পরিক ও সম্মিলিত আলোচনার মাধ্যমে রাষ্ট্রের সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের লক্ষ্য ঐক্যমত। আপনি খেয়াল করুন, কিন্তু এটি একদম ভূমিকা কথা, সংস্কারের লক্ষ্যে ঐক্যমত উপনীত হয়েছে। এবং এই সংস্কারের লক্ষ্যে কিন্তু সব দল সেখানে স্বাক্ষর করেছে না? সেখানে লেখা ছিল যে আমরা সবাই মিলে সংশোধন উদ্দেশ্যে ঐক্যমত হয়েছি। এরপরে আমাদের জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ, তার মানে বিএনপির 31 দফা সংস্কার, জুলাই সনদের যে বিষয়গুলো আছে সেটাও কিন্তু উপরে কি সংস্কার, জুলাই সনদের আদেশটাও কি সংস্কার। এখন যদি আপনি এসে বলেন যে আমরা সংশোধন করতে চাই, সংশোধন 17 বার আমাদের হয়েছে না? এই সংশোধন যেই আমাদের কনস্টিটিউশনকে পঞ্চদশ সংশোধনের মধ্যে দিয়ে, যার পরে কিন্তু বিএনপি সব নেতার বক্তব্য দিয়েছেন যে এটা কোনো, এবং সাবেক প্রধানমন্ত্রী বলেছেন ছুড়ে ফেলা হবে, ওর পরে কিন্তু বলেছেন বিএনপি মহাসচিব পুরো সংবিধান না, আমি বলেছি এটা বলেছেন ওই সংশোধনের পরে পরে হ্যাঁ, এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন। এই বেশা পার্থর বক্তব্য কিন্তু মানে মিডিয়াতে সেখানে আছে। জোনায়েদ সাকিব বলেছেন, নুরুল হক নূর বলেছেন, মানে ওনাদের জোটে সবাই বক্তব্য দিয়েছেন এই সংবিধানের বিরুদ্ধে, যে এই সংবিধান কি এদেশের মুক্তিযুদ্ধের চেতনা। এটি কিন্তু তারেক রহমান সাহেব বলেছেন, আমি আজকে পেলাম, আমার পেজে আমি আপলোড করেছি, যেটি আমাদের কি করেন, আমাদের জাতির ভাগ্য পরিবর্তনের ভূমিকা রাখছে না। এটা আমরা সবাই জানি। আপনি 17 বার সংশোধন করে কোনো সমাধান পেলেন না। জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়ে, যে জনগণ আমাদের দেশের সবচেয়ে সার্বভৌম ক্ষমতার অধিকারী, সংবিধান নয়, জনগণ সার্বভৌম অধিকারী আমাদের সংবিধানের আলোকে, তো সেই জনগণের সুযোগ করে দিয়েছে। জুলাই বিপ্লবে 1400 মানুষ জীবন দিয়েছে না, 20,000 মানুষ এখানে আহত হয়েছে। এই আহত হওয়ার পরে তো একটা রাষ্ট্র কাঠামো পরিবর্তন, যাতে করে আমাদের কখনো ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামোতে আমাদের পড়তে না হয়। তো সেই জায়গায় এসে যদি আপনি এখন বলেন না আমরা সংশোধন করার জন্য কি করলে কি কখনো রাষ্ট্রের এই যে বলে ওনারা নির্বাহী বিভাগকে ওনারা সংস্কার করবেন, এর সংশোধন দিয়ে সম্ভব? বিচার বিভাগকে ওনারা অলরেডি আইন বাতিল করে দিচ্ছেন, ওনারা কি সংশোধন করে বলুন তো? তার যাচাই বাছাই করে তারপরে কেন আপনি যেখানে আদেশগুলো হয়েছে, যেখানে জনগণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে, নোট অফ ডিসেন্ট ছিল ওনাদের, শুন তাহলে গণভোটটা কেন হয়েছে? যেহেতু সব দল সব বিষয়ে এক ঐক্যমত হয় নাই। দেখুন আমাদের যিনি এখন মুখপাত্র, আমাদের মহাসচিব, তিনিও কিন্তু জুলুমের শিকার হয়েছেন বিগত সরকারের সময়। তিনি লম্বা সময় ভারতে ছিলেন। তার বক্তব্য 5 অক্টোবর 2025, স্বরাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ 9 অক্টোবর 2025, যে আমরা যদি ঐক্যমত হয়ে আমরা জনগণের কাছে যাই, আমরা গণভোটে যাই। গণভোট বিএনপি চেয়েছে, বিএনপির চেয়ারপারসন তিনি নির্বাচনে বলেছেন যে আমরা সবাই গণভোটে কি আপনার হাঁ দিবেন, বলেছেন না? বলছে জনগণের অভিমতটাই সবচেয়ে বড় অভিপ্রায়। যদি জনগণ এখানে আমাদেরকে সম্মতি দেয় তাহলে এটাই সবচেয়ে বড় আইন, আমরা সবাই তা মানতে বাধ্য, বলেছেন এগুলো সব। এখন যদি সেই ব্যক্তিরা এসে আবার নতুন করে গণভোট কেন হচ্ছে, কিংবা এই বক্তব্যগুলো আমাদের মধ্যে একটা আশঙ্কা, যেটা আমরা আগেও করেছিলাম, যে যদি গণভোট একই দিনে হয়, হতে পারে রাজনৈতিক কোনো দুরভিসন্ধি দিয়ে এই গণভোট অকার্যকর করা হতে পারে। যেটা জামাত তখন বলেছিল বাকি দলগুলো আমরা আগে চাই, যেহেতু তখন এনসিপিও বলছে একই দিনে হোক, তারা রাজি হয়ে গেছে, বিএনপি আমরা তখন দেশের ইলেকশনের স্বার্থে আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু জামাত যে আশঙ্কাটি করেছে, আর এখনকার যে বাস্তবতা, সংবিধান সংস্কার না সংশোধন, বারবারই বলছি, সংস্কারের জন্য গণভোট, সংস্কারের জন্য হলো হাঁ ভোট, সংশোধনের তো ভোট দরকার ছিল না, তো এমনি করা যায়। সংশোধনের জন্য কখনো গণভোট প্রয়োজন হয় না, ম্যান্ডেটেরও প্রয়োজন হয় না। তো জনগণ যেখানে ম্যান্ডেট দিয়েছে আপনাদেরকে রাষ্ট্রীয় কাঠামোটাকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, এতে করে কখনো রাষ্ট্র কাঠামো ব্যবহার করে কী করতে না পারে, জুলুমতন্ত্র কায়েম আয়নাকে তৈরি করতে না পারে, তো সেই জায়গাতে আপনি সেই সুযোগ কাজে না লাগিয়ে নিজের মতো করে সংশোধন করে তো পরিবর্তন কখনো হবে না, আবার সে একই জায়গায় আসবে। এই জায়গায় আমরা বলেছি যে আমরা জনগণের দায়িত্ব পালন করছি। 70% জনগণের যেই মতামতটা, সেই মতামতকে তো যেভাবে গভর্নমেন্ট বলে মুখে এক কথা, যদি আপনি শপথ না নেন সংবিধান সংস্কার পরিষদের, আপনি শপথ নিয়ে বলতেন যে আমরা এটা পরিবর্তন এভাবে করতেছে, শপথ আপনি নেন নাই। যদি শপথ নিয়ে বলতেন যে ঠিক আছে আমরা সংবিধানে নেই, তারা তো বলছে যে সংবিধানে এটা নেই। সংবিধানে ইলেকশন ছিল কিনা বলেন, যে জুলাই সনদে আদেশের মধ্যে বলা আছে একই দিনে কি হবে, ইলেকশন হবে, একই কমিশনের অধীনে হবে। তাহলে ইলেকশনটা আমাদের কোথায় ছিল বলুন তো? যদি গণভোট সংবিধানে না থাকে তাহলে আমাদের 12 ইলেকশনটা কোথায় ছিল? ইলেকশন ছিল জুলাই সনদে, গণভোট ছিল জুলাই সনদে। যদি আপনি ইলেকশনটাকে মানেন সনদের ভিত্তিতে, অবশ্যই আপনি গণভোটটা মান না, যদি না মানেন আপনি, তাহলে আপনি কেন করলেন? তাহলে আপনি ইলেকশন কেন মানছেন? এখন জনগণ বলা শুরু করেছে যদি গণভোটটাই না জায়েজ হয়ে থাকে, তাহলে 12 তারিখের ভোটটা কিন্তু জায়েজ হয় নাই। এবং আমাদের এখন প্রধানমন্ত্রী একজন, যিনি এখন ভারতে পলাতক আছেন,
উনি সে কথা কেন বলার সুযোগ পেয়েছেন এখন? জি, আমরা একটু এই জায়গা থেকে আমরা শুনে আসি আশঙ্কার এস এম কারণে আমরা জাহাঙ্গীরের রাস্তায় কাছ নেমেছি। থেকে। আমাদের কাছে মনে হচ্ছে রাজপথ ছাড়া এখন কোনো সমাধান নাই, সরকারকে জনগণের ম্যান্ডেট মানতে আমাদেরকে বাধ্য করতে এস এম হবে। জাহাঙ্গীর, এখন বিরোধী দলীয় নেতা যেনারা আছেন সবাই এখন রাজপথে আছেন, কারণ আপনারা জুলাই সনদের কথা বলছেন, অন্তরে ধারণ করছেন, কিন্তু আসলে আপনাদের বলছেন একটা, মুখে একটা, অন্তরে অন্য একটি। আমি আরও যে প্রশ্নটা করতে চাই যে অনেকগুলো অধ্যাদেশ আপনারা সংসদে পাশ করছেন না, যেগুলো এখন ইনভ্যালিড হয়ে যাবে। আপনি নিজেও কিন্তু অনেকগুলো মামলার শিকার হয়েছিলেন, অনেক বছর আপনি জেল খেটেছেন বিভিন্ন সময়। সেখানে আমরা গুমের অধ্যাদেশ দেখছি এবং সেখানে আপনার 329টা মামলা গুমের অধ্যাদেশ, এবং আমরা যদি বিচার বিভাগের কথা বলি, এরকম অনেকগুলো অধ্যাদেশ যেগুলো হয়তো এখন আর হচ্ছে না, যদিও বিএনপি বলছে যে এগুলো পরে আমরা যাচাই বাছাই করে যাব। সেই ক্ষেত্রে জনগণেরও একটি প্রশ্ন যে আসলে বিএনপি কিভাবে এটা করতে চাচ্ছে বা কিভাবে করবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনাকে প্রথমেই বলতে চাই যে কথাটা, যে আপনি যেটা বলছেন অন্তরে একটা বাহিরে একটা, এটা আমার কথাটা মনে হয় ঠিক না। কারণ বিএনপি যেটা বলে সেটা করে এবং সেটা করার চেষ্টা করে জনকল্যাণে। যখন যেটা করা দরকার, যখন যেটা করা প্রয়োজন, বিএনপি সবসময় সেই কাজটা করে আসছে, অতীতও করে আসছে, এখনও করে যাচ্ছে, আগামীতে করে যাবে। আপনি সেই 71 থেকে যদি শুরু করেন, ইনশাআল্লাহ আমি মনে করি 71 এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 91 এবং আমাদের বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আজকে 2026 সবসময় একই ধারায় চলে আসছে, একই ধারায় কাজ করে যাচ্ছে। আমরা যেটা বলছি, ভাই অনেকগুলো কথা বলেছেন, তো যথার্থ উনি কিছু কথা বলেছেন। যেটা আমার বক্তব্যটা হলো যে আমরা এখনও বলতেছি, আপনার আইনমন্ত্রীর কথাও শুনলেন যে জুলাই সনদ নিয়ে আমরা যেটা কথা বলেছি, আমরা প্রথম থেকে ঐক্যমত্য কমিশনে আমরা দীর্ঘদিন কিন্তু আমরা বিভিন্ন সংগঠন, শুধু বিএনপি একা না, অনেকগুলো সংগঠন একসঙ্গে ঐক্যমত্য কমিশনে কাজ করেছে। সেই ঐক্যমত্য কমিশনে এগুলো চুলছেরা বিশ্লেষণ করা হয়েছে, যাচাই বাছাই করা হয়েছে। এবং এই যে আমরা একটা মানে আমাদের যে 84টা আইটেম আছে, সেই 84টা আইটেমে কিন্তু সবাই একমত হয়নি। কেউ কোনো জায়গায় নোট অফ ডিসেন্ট ছিল, সেটা আমাদের কোনো জায়গায় ছিল, জামাতের কোনো জায়গায় ছিল, অন্যান্য দলগুলো কোনো জায়গায় ছিল। তো থাকা অবস্থায় সেটা কিন্তু সবাই পরবর্তীতে একমত হয়ে কিন্তু এই জুলাই সনদটা হয়েছে। কিন্তু আমরা যে সংবিধান সংশোধনের যে জায়গাটা আসতেছি, সংশোধন করে যে এটা হলো জুলাই সনদের ভিত্তিতে। পরবর্তীতে আমরা যেটা একটা আদেশ কিন্তু সেখানে পরবর্তীতে দেওয়া হয়েছে, বলা হয়েছে, সেখানে কিন্তু বিএনপি সিগনেচার করে না। বিএনপি মানিক পেমুনিতে যেটা সিগনেচার করছে, সেই সিগনেচার কিন্তু পার্টি কিন্তু এই অংশটা ছিল না। এটা ভাই আমার চেয়ে হয়তো ভালো বলতে পারবো, যেহেতু অ্যাডভোকেট মানুষ, আমি হয়তো আইনে তত ব্যাখ্যা দিতে পারবো না। সেখানে কিন্তু সেটা ছিল না এবং অনেকে কিন্তু পরে সিগনেচার, বিশেষ করে এনসিপি তো অনেক পরে নির্বাচন আগে সিগনেচার করছে। তো সেই ক্ষেত্রে আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি যথার্থই বলেছেন যে আমরা এটা ধারণ করি বলার জন্য বলে নাই যে জুলাই সনদ আমরা অক্ষর অক্ষর বাস্তবায়ন করবো। আপনি দেখেছেন সংসদে এটা নিয়ে ডিবেট হয়েছে এবং সংসদে কিন্তু আমাদের মূল নেতা যারা, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছে, আইনমন্ত্রী বলেছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, সবাই কিন্তু একই কথা বলেছে। এবং আমরাও যারা দু একজন হয়তো বক্তব্য রাখার সুযোগ পেয়েছি আমরাও, কারণ এটার সাথে তো আমরাও জড়িত। আপনি যে কথাটা বললেন যে আমার নামে 329টা মামলা আছে, 2টা মামলা সাজা হয়েছে, একটা 7 বছর, একটা 2.5 বছর। তো সব মিলে এখানে ট্রেজারি বেঞ্চে যারা বসে আছে, বিরোধী বেঞ্চে যারা বসে, সবাই কিন্তু আন্দোলন সংগ্রামের শিকার এবং এই ফেসিবাদের শিকার। এই ফেসিবাদের শিকার হওয়ার কারণে আমরা সবাই একটা জায়গায় আসার চেষ্টা করছি এবং সেটা যদি সংসদের মাধ্যমে হয় বা হতো তো সেটা অনেক ভালো হয়। এখন তারা বিরোধী দলে, তাদের রাজপথে থাকার সে অধিকার আছে, তাদের সংসদে থাকার অধিকার আছে, রাজপথে থাকার অধিকার আছে। কিন্তু আমাদের বক্তব্যটা হলো যে আমরা 31 দফা বাস্তবায়ন করার জন্য আমাদের এখানে একটা নির্বাচনী ম্যানিফেস্টো দেওয়া হয়েছে এবং সেই নির্বাচনী ম্যানিফেস্টো কিন্তু স্পষ্ট বলা আছে যে আমরা যে সমস্ত জায়গাগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছি, সেখানে কিন্তু বইয়ের নিচে সুন্দর করে লেখা আছে যে ইশতেহার অনুযায়ী যে দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, ইশতেহার অনুযায়ী তারা এই সমস্ত জায়গাগুলো পূরণ করবে এবং এই সমস্ত জায়গাগুলো বাস্তবায়ন করবে। তা আমরা সেইভাবে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে সেখানে এসেছি এবং জনগণের ম্যান্ডেটকে এখানে কিন্তু আপনার ইশতেহার দেখে কিন্তু মানুষ জনগণের ভোট দিয়েছে, সেটা আমাদেরকেও দিয়েছে, ওনাকে দিয়েছে। জুলাই সনদ দেখে কিন্তু কেউ ভোট দেয় নাই। তবে হ্যাঁ, জুলাই সনদ তো নিশ্চয়ই, জুলাই সনদ আমাদের বাহিরে না, আমাদের ধারণ করার বাহিরে না। আমরা জুলাই সনদকে ধারণ করি এবং আমরা প্রতিটা জায়গায়, আমি ব্যক্তিগতভাবে প্রতিটা মিটিংয়ে জুলাই সনদের কথা বলেছি, আমি প্রতিটা মিটিংয়ে আমরা জুলাই যোদ্ধাদের কথা বলেছি। আমরা যেই 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা শিকার হয়েছে, যারা
নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, প্রতিটি কথা কিন্তু আমি এবং আমরা প্রতিটা মানুষই কিন্তু বলেছি। তাই কাজেই আমরা এটাকে ওন করতে চাই। কিন্তু এই যে অধ্যাদেশগুলো এখন এই সংসদে পাশ হচ্ছে না, সেগুলো কিন্তু এনসিপিও বলছে এবং জামায়াত ইসলামী বলছে যে আপনারা নিজেরাও কিন্তু এই সমস্যার মধ্যেই ছিলেন এবং এভাবেই আপনাদেরকে নির্যাতন করা হয়েছে, বিভিন্ন এখানে বিষয়গুলো আছে। এখানে সেটাতে আপনারা এখন কেন পাশ করছেন? 133টা অধ্যাদেশ ছিল, 133টা তার মধ্যে 98টা সরাসরি পাস হচ্ছে। আর বাকি যেগুলো সেগুলো হয়তো সরকার মনে করছে এগুলো আরও অধিকতর দেখা দরকার, বা সংবিধানের সাথে কোনো জায়গায় এগুলো সামঞ্জস্যহীনতা পরে হয় কি না, বা এগুলো কার স্বার্থে কেন করা হয়েছে, ওই অধ্যাদেশগুলো কিন্তু এটা কিন্তু একদিনে দিয়ে দেয় যে একটি অন্তর্বর্তীকালীন সরকার কতগুলো অধ্যাদেশ দিয়েছে, একদিন 2 দিন পর পরে অধ্যাদেশ দিয়েছে, 4 দিন পরে অধ্যাদেশ দিয়েছে, 7 দিন পরে অধ্যাদেশ দিয়েছে, একই দিনে একাধিক অধ্যাদেশ দিয়েছে। কাজে এই অধ্যাদেশগুলো যদি আরও যদি আমরা বিচার বিশ্লেষণ না করি তাহলে হয়তো সেখানে জনগণ আরও ভোগান্তিতে পড়তে পারে, দেশ আরও ভোগান্তিতে পড়তে পারে। সেই কারণে হয়তো বা এগুলো আরও যাচাই বাছাই, অধিকতর যাচাই বাছাই করার জন্য এগুলোর জন্য টিম করা হয়েছে। সেই টিমের রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তীতে সেগুলো সংসদে আবার আসবে, সংসদে এসে সেগুলো পাস হবে। একটা যদি এখন পাস না হয় সেটা পাস করা যাবে না এরকম তো কোনো কথা নেই। সাংসদরা যদি চায় আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যে কোনো সময় যে কোনো ধরনের অধ্যাদেশ তো আমরা আনতেও পারি, পাসও করতে পারি, আবার সেটাকে আমরা ইয়ে করতে পারি, কি বলে পাস না করে সেটা রেখে দিতে পারি। কাজেই আমার মনে হয় না যে আমরা কোনটা পাস করলাম কোনটা পাস করলাম না, যেটা দেশের মঙ্গলের জন্য পাস করা দরকার সেটাই আমরা পাস করব সবাই মিলে। আমি মনে করি এই যে আমরা গত কয়েকদিন সংসদে আমরা কথা বলতেছি, আমরা বলতেছি, বিরোধী দল বলতেছে, এবং এটার ভিতরে কিন্তু একটি আমাদের গত ইয়াতে আমাদের 2 ঘন্টা ব্যাপী আলোচনা হয়েছে। সেই আলোচনা অনুযায়ী কিন্তু আমাদের দেখেন আপনারা সেখানে কিন্তু আমরা বিরোধী দলকে সময় বেশি দেওয়া হয়েছে। তো এখানে আমার কথা হলো সংবিধানের বাইরে তো কিছু না, সংবিধানকে প্রাধান্য দিয়েই আমরা সমস্ত কিছু করতে চেয়েছি এবং করতে চাবো, এটাই হলো বাস্তবতা। জামায়াত ইসলামী যে বাইরে এখন আন্দোলন করছে, এই বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাই, যে এটা কি এখন এত খুব শীঘ্রই যাওয়ার দরকার ছিল নাকি আরো একটু দেখার দরকার? না, এখন আমাদের স্পিকার কিন্তু সেদিন যখন ওয়াকআউট করে আমাদের স্পিকার কিন্তু আমাদের মাননীয় বিরোধী দলের নেতাকে সুযোগ দিয়েছেন, কথা বলেছেন, কিন্তু সেদিন কিন্তু আমরা অন্য একটি সাবজেক্ট নিয়ে কথা বলতেছিলাম, তখন কিন্তু উনি ওয়াকআউট করেছে। এবং তখন ওয়াকআউট করার সময় কিন্তু আমাদের স্পিকার সাহেব কিন্তু বলেছেন যে মাননীয় বিরোধী দলের নেতা আপনি কেন এখন ওয়াকআউট করছেন, আপনি তো ওয়াকআউট করার সময় আছে। কয় না, আমরা এরপরে কি আলোচনা হবে সেটা আমরা জানি। তা আমার কথা হলো কি আলোচনা হবে জানি আর না জানি, সে বলছে যে আপনাকে তো কেউ বলেনি। কেন বলেনি, আমি সেটা গসিপিং শুনেছি। এখন গসিপিং শুনে তো আর একটা জিনিস আন্দাজ করে তো কোনো কিছু করা যায় না, বলা যায় না। তো এখন ব্যাপার হলো যাই হোক, ওনার ভালো মনে হয়েছে, উনি সেখানে এর আগেও একবার যখন রাষ্ট্রপতির ভাষণ হয় তখন ওনারা ওয়াকআউট করেছে, সেই ওয়াকআউট থেকে আবার ওনারা ফিরে এসেছে, আমরা স্বাগত জানাই। এখন ওনারা যদি আন্দোলন করে সেটা আন্দোলন করতে পারে। আমি মনে করি যে সংসদেও তাদের আলোচনা করা উচিত। এই ব্যাপারগুলো বিএনপি কিন্তু সবাইকে নিয়ে এই সংসদটা পরিচালিত করতে চায় এবং দেশের কল্যাণে সবাইকে নিয়ে কাজ করতে। আমরা একাই ভালো কাজ করে ফেলবো আর বিরোধী দল একাই খারাপ কাজ করবে বা ভালো কাজ করবে তা কিন্তু না। আমরা একটা নিজেদের ভিতরে সমন্বয় চাই, সমন্বিত একটা সংসদ চাই, এইভাবে আমরা কাজ করতে চাই। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সেভাবেই চেষ্টা করে যাচ্ছে এবং আশা করি তার সফলতা তিনি পাবে, সবাইকে নিয়ে সফল হতে চাই আমরা। ধন্যবাদ। আতিকুর রহমান, আপনারা কি এখন রাজপথেই থাকবেন নাকি আবার সংসদে গিয়েও কথা বলবেন? দুই জায়গাতেই আপনারা সরকারকে চাপে রাখার আমরা তার সংসদ থেকে অবশ্যই সংসদে আমাদের কথা সে বলবো, আমরা তো সুযোগ আছে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের যে মেয়াদটা, সেই মেয়াদটাও তো আপনি আর পাচ্ছেন না। এবং প্রথম হচ্ছে সনদের 8 ধারাতে হলো আপনি শপথ নেন না প্রথম দিন, যেখানে বলা আছে যে একই ব্যক্তিরা তারা শপথ নেবেন, পার্লামেন্ট মেম্বার এবং সংবিধান সংস্কার পরিষদের। শপথটাও কিন্তু জুলাই সনদের লাস্ট পেজে বলা আছে, কে শপথ দেবেন তা উল্লেখ করা আছে, ওটা ওনারা নেন নাই। দ্বিতীয় 30 পঞ্জিকা দিবসের ভিতরে আপনার অধিবেশন সেটাও কিন্তু ডাকা হয়নি। আমরা যে বিশ্বাসটা করব সেই বিশ্বাসের আসলে ভিত্তিটা কোথায়, যেটা ভাই বলেছেন ওনার কথা উনি পজিটিভ বলেছেন, ধন্যবাদ। ওনাদের অনেক পার্লামেন্ট মেম্বারই পজিটিভ ধারণা পোষণ, হয়তো দলের কারণে অনেকে অবস্থানে বলতে পারছেন না। যেটা আমার হলো বক্তব্যটা, দেখুন আপনি সংসদে আলোচনা হবে, অসুবিধা নেই, আলোচনা হয়ে কি সংসদের কখনো বেসিক স্ট্রাকচার পরিবর্তন করা যাবে? আমাদের যে বিষয়গুলো সংস্কারে এসেছে, আমি যদি বলি যে ওনাদের যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা ওনাদের কিন্তু কোথায় আছে, 31 দফা আছে, সেই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করে আলোচনা করা যাবে। অবশ্যই বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে হবে। ওনারা যে ক্ষমতা ভারসাম্যের কথা বলেন, প্রধানমন্ত্রী 2 মেয়াদ ওনারা কিন্তু মেনে নিয়েছেন, সেই প্রধানমন্ত্রীর মেয়াদ 2 মেয়াদ নির্ধারণ করা থাকবে, এটাকে আলোচনা করে সমাধান করা যাবে। এটা করতে হলে সংবিধানের বেসিক স্ট্রাকচার হাত দিতে হবে।
আর সেই বেসিক স্ট্রাকচার হাত দিতে জনগণের ম্যান্ডেট লাগে, সেই ম্যান্ডেটটা হচ্ছে গণভোটের ম্যান্ডেট। তো একটা সুযোগ আমরা দীর্ঘ সময় পরে পেয়েছি, সেই সুযোগটা কেন আমরা বলুন নষ্ট করে ফেলবো? আমি আলোচনা করতেই পারি, আরও লম্বা আলোচনা হয়, 5 বছর আলোচনা হবে, আলোচনা করে কি সংবিধানের যে কাঠামোগুলোতে আমাদের কর্তৃত্বপরায়ণ অবস্থা তৈরি হয়েছে, সংবিধানের যে কাঠামো স্ট্রাকচারগুলো দিয়ে শেখ হাসিনা মানে বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছেন, যদি সেগুলোকে আপনি অক্ষুণ্ণ রাখেন, আগের মতোই রাখেন, তাহলে যে কোনো সরকারের জন্য তার এই ক্ষমতা, এই কর্তৃত্বপর মানসিকতা, এই ক্ষমতা ভারসাম্য না থাকাটা তাকে যে কোনো সময় কি করতে পারে, তার মধ্যে ফ্যাসিবাদের রূপটা তৈরি হতে পারে। আমরা বলেছি এটা সুযোগ, আর এটা খুব কমন বক্তব্য। দেখুন আপনি একই দিনে ইলেকশনটা হয়েছে, মানে যদি আমি সহজে একদম বেশি বেশি ভিতরে যেতে হবে না, একই কমিশন আপনার হলো তফসিল ঘোষণা করেছে, একই মানুষ ভোট দিয়ে 50% মানুষ বিএনপিকে ভোট দিয়েছে, আবার একই দেশের জনগণ 70% হলো পায় তারা গণভোটে ভোট দিয়েছে। তো তাহলে আপনি যদি একটা যদি আপনি আটটা আপনি কেন মানবেন না? আর আমাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে সরকার সব কিছু নিজের মতো করে করতে চায়। তো নিজের মতো করে করতে চাইলে কি আসলে সংস্কার কখনো হবে? এত আলোচনা হলো, এত মানে মানুষের এত যে আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কার নিয়ে, যে ওনার দলের মতো করে আমরা যেভাবে সেভাবে আমরা সংস্কার করতে চাই, তাহলে তো আসলে জনগণের কোনো কল্যাণ হবে না, সংস্কারটাও শেখানো। দেখুন যদি বলি, এই যে ভাই বলেছেন যে 98টা অনুমোদন হয়েছে, মোস্ট ওয়েলকাম। এই 98টা কিন্তু সংস্কার ইডিরেট কোনো অধ্যাদেশ না, এগুলো অ্যাজ ইউজুয়াল অধ্যাদেশ। কিন্তু যেগুলো মূল সংস্কারের অধ্যাদেশ সেগুলো কিন্তু ওনারা আপত্তি দিয়েছেন, নানা সেখানে তারা মন্তব্য লিখেছেন। জি, আমরা একটা বিরতিতে যাব, তারপরে এসে আলোচনা করব। একটা বিরতিতে যাচ্ছি প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম জুলাই সনদ বিতর্ক সমাধান কোন পথে। আমি একটু এস এম জাহাঙ্গীর হোসেন আপনার কাছে যেতে চাই আবারও, যেটা আতিকুর রহমান বলছিলেন যে সুযোগটা আমরা পেয়েছি, বাংলাদেশের মানুষ যে সুযোগটা পেয়েছে, সেই সুযোগটা আসলে আমরা নষ্ট করছি কিনা। এই যে সবাই ঐক্যবদ্ধভাবে আছে এখন, এবং এই যে বিষয়গুলো ছিল, বড় যে অধ্যাদেশগুলো জারি হয়েছে, সেগুলো যদি এই সংসদে পাশ করা যেত, তাহলে হয়তো একটি সুযোগ হতো যে সবার একটি সমান অধিকার, যেটা আতিকুর রহমান আরও বলছিলেন যে যদি এভাবে হতে থাকে, আপনারা এই অধ্যাদেশগুলো পালন না করেন, তাহলে হয়তো আবারও ফেসিবাদের যে রূপরেখা সেটাই হয়তো সামনে আবার চলে আসতে পারে। একটু ছোট করে বলবেন, আমরা এরপরে অন্য। আমি মনে করি না বাংলাদেশে আর ফেসিবাদের উত্থান হবে, এটা আমার ব্যক্তিগত মত। আমি মনে করি না বাংলাদেশে ফেসিবাদের উত্থান হবে, এবং সময় শেষ হয়ে যায়নি। আমরা সবাই মিলে পজিটিভ ধারায় আছি, এবং সবাই যদি পজিটিভ ধারায় থাকে, সবাই যদি দেশকে ধারণ করে, দেশের কল্যাণের জন্য যদি সবাই কাজ করে, তাহলে আমার মনে হয় আমরা ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবো এই সংসদ থেকে। এখন দেখেন, এই যে আমরা যে একটা নির্বাচন করেছি, এই নির্বাচনে কিন্তু নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবার কিন্তু সেরকম ব্যাপক কোনো সক্ষমতা ছিল বলে আমি মনে করি না। কিন্তু তারপরে কিন্তু বাংলাদেশে একটা ভালো নির্বাচন হয়েছে, একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে। কেন হয়েছে? জনগণ চেয়েছে, তাই হয়েছে। এবং হ্যাঁ, এখানে আমাদের আর্মি মাঠে ছিল, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের কিছুটা ক্রেডিট যে নাই তা না, কিন্তু ক্রেডিট আছে। কিন্তু সবচেয়ে বেশি ক্রেডিট হলো জনগণের। জনগণ চেয়েছে, যার কারণে সুষ্ঠু নির্বাচন হয়েছে, একটি ভালো গণতান্ত্রিকভাবে একটি সরকার এসেছে। তা আমার কথা হলো, জনগণের কল্যাণের জন্য আমরা যেখানে যেটা দরকার সেটা করব, এবং সংসদে আলাপ আলোচনার ভিত্তিতে কি সব কিছু করা যায়। এই সংসদটা আজকে আপনি যেটা বললেন, আমরা যে অধ্যাদেশগুলো পাশ করেছি, হ্যাঁ, যেগুলো পাশ হবে বা যে হবে না, সেটা আমরা পরবর্তীতে আবার করব, এবং ওই সংশোধনীগুলো নিয়ে তো আমরা আলোচনা করতে পারি। এখন রাস্তায় আসাটা এটা অপরাধ না, এটা গণতান্ত্রিক দেশ, সবাই যে একমত হব সব ব্যাপার মিলে তা কিন্তু না। এখানে ধরেন আমি বিএনপি আমি করি বলে যে আমার সব কিছু বিএনপি যেগুলো করবে সব কিছু আমার ভালো লাগবে তাও না। উনি জামাত করবে, জামাত সব ভালো কাজ করবে উনি তা বলতে পারবে না, কিন্তু বা সব খারাপ কাজ করবে তা কিন্তু বলতে পারবে না। আমাদের নিজস্ব একটা মতামত আছে। তো আমরা মনে করি এই মতামতটা যদি আমরা এস্টাবলিশ করতে পারি সংসদে, যেহেতু একটা পজিটিভ সংসদ, এবং দীর্ঘদিন 17 বছর আমরা যার জন্য যুদ্ধ করেছি, একটি পজিটিভ সময়ের জন্য আমরা যুদ্ধ করেছি, সেই সময়টা এখন এসেছে। সেই সময়টা যদি আমরা সবাই কাজে লাগাই, তাহলে কিন্তু আমাদের দেশের যে পরিবর্তন আমরা আনতে চাই, বা দেশের পরিবর্তন জনগণ যে আনতে চায়, সেই পরিবর্তনটা কিন্তু হয়ে যাবে আমি মনে করি। যার কারণে সে একটি ভালো পরিবর্তনের লক্ষ্যে বিএনপি যেমন যেভাবে কাজ করে যাচ্ছে, আমি মনে করি বিরোধী দলও সেভাবে
ইনশাল্লাহ কাজ করবে বা এখনও করতেছে, আবারও করবে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশটাকে করব। সমাধান কি তাহলে আলোচনা করেই সম্ভব? আমার মনে হয় সেটা আলোচনা করে হবে এবং হয়ে যাবে, এটা আমার ধারণা। হয়তো এখন তারা রাজপথে গেছে, আবার কালকে সংসদে আসবে, এই সংসদ রাজপথ সব মিলে এটা একটা সমাধান হয়ে যাবে আমার ধারণা। কারণ সংবিধান এবং আমাদের যে সংবিধান সংশোধন যেটা, সেই সংবিধান সংশোধন করে আমরা অনেক কিছু এখানে এগিয়ে যেতে পারি। হয়তো আমি সংবিধান বিশেষজ্ঞ না, কিন্তু তারপরে বাইরের যেহেতু অ্যাডভোকেট মানুষ, উনি আমার চেয়ে ভালো বলবেন। কিন্তু আমার কথাটা হলো সংশোধন করে অনেক সমস্যার সমাধান করা যায়, এবং সেটা আমরা অনেক দ্বার প্রান্তে চলে গেছি। জাস্ট ঐক্যমতের ব্যাপার, ঐক্যমতটা হয়ে গেলে সেগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং ওনাদের মাননীয় বিরোধী দলের নেতা কিন্তু বলেছিলেন যে ঠিক আছে, আপনারা যে একটা সংশোধন কমিটি করেন, সেই কমিটিতে আপনাদের রেশিও অনুযায়ী যেটা হয় সেটা না, আমাদের 50-50 যদি আমরা শেয়ার করি, আপনাদের যদি 10 জন মেম্বার রাখেন, আপনাদের থেকে 5 জন, আমাদের 5 জন, তাহলে আমরা পজিটিভ আলোচনার মাধ্যমে কিন্তু আমরা সেটা করতে পারবো। এই কথা কিন্তু তিনি বলেছিলেন। তো যাই হোক, যেটা বলেছে হয়তো উনি আবার একই রকম চিন্তা ভাবনা করে হয়তো এটাকে আবার সে পরিবর্তন করেছেন। আমি মনে করি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আমাদের রাজনীতি ঐক্যের স্বার্থে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে আমরা এই সমস্যার সমাধান করব এবং করতে পারবো, এবং সেটা তারেক রহমানের নেতৃত্ব হবে ইনশাআল্লাহ। জি, এস এম জাহাঙ্গীর বলছিলেন যে আলোচনার মাধ্যমে আসলে সমাধান সম্ভব। এদিকে আমরা যদি আপনাদের যে এনসিপির নাহিদ ইসলাম বলেছেন আজকে দেশে বাইরে থেকে এসে যে উপদেষ্টাদেরকেও তিনি মাঠে নামার জন্য বলেছেন, যারা প্রধান উপদেষ্টাকেও মাঠে নামতে বলেছেন, এবং আসিফ নজরুল সহ অন্য উপদেষ্টার যারা এর আগে ছিলেন তাদেরকে বলেছেন কথা বলতে, না হলে মানে তাদেরও একটি দায় দেখছেন উনি, তাদের মাঠে নামা উচিত। আসলে সেই রকম পর্যায়ে কি চলে যাচ্ছেন আপনারা ধীরে ধীরে, যে আন্দোলন ছাড়া আর কোনোভাবে সম্ভব নয়? বিএনপি তো বলছে যে আলোচনা করেই সম্ভব। দেখুন, আমরাও আলোচনা চাচ্ছি, কিন্তু আলোচনাটা সময় থাকতে হবে। আলোচনাটা সময় মতো না করেন, মানে 30 দিনের মধ্যে যদি আলোচনা শেষ না করা যায় তাহলে এটা ইনভ্যালিড হয়ে যাবে। কারণ 12 তারিখ পর অটোমেটিক এগুলো ইনভ্যালিড হয়ে যাবে সব। এগুলো আপনি এর মধ্যে আলোচনা করুন তো ভালো কথা, না আমরা আলোচনার কোনো লক্ষণ দেখছি না। এবং সরকার যেই পথে হাঁটছে, এই পথে আসলে আমাদের সংস্কার বাস্তবায়ন হবে না বলেই জনগণ মনে করে, আমরা সেটা মনে করছি। দেখুন, যিনি এখন আমাদের অ্যাটর্নি জেনারেল আছেন, তিনি কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সময় প্রথম তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন না, এখন উনি আইনমন্ত্রী আছেন। এখন আইনমন্ত্রী যিনি ছিলেন, বলছি আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান সাহেব, উনি কিন্তু সরকার গঠনের আগেই ওনার নিয়োগটা হয়েছে। রাষ্ট্র যখন কোনো আইন করে তখন অ্যাটর্নি জেনারেল কিন্তু সরকারের হয়ে তারা কিন্তু পরামর্শ দেন। এটা আমার একটা কোশ্চেন আইনজীবী হিসাবে। এখন বিএনপি যে বলছে যে আদেশ সংবিধানে নাই, ধরুন বলছে তারা এখানে, যদিও আদেশ, এগুলো অনেক আদেশ বাংলাদেশে হয়েছে যে এরপরে কোনো আদেশ আর হয় না। তো আমার বক্তব্য হচ্ছে, তিনি তখন তো অ্যাটর্নি জেনারেল ছিলেন সরকার, তাহলে তিনি পরামর্শ গভর্নমেন্টকে কেন দিয়েছেন যে আপনি আদেশ করুন? নিঃসন্দেহে এখানে আমার কাছে মনে হচ্ছে কোনো একটা ষড়যন্ত্র লুকায়িত আছে। এবং তিনি একই ব্যক্তি, তিনি আবার কিন্তু পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল থেকে। আপনি ওই সময় সরকারকে তিনি ভুল পরামর্শ দিয়েছেন কিনা তার দলীয় মনোভাবকে সামনে রেখে এটাও কিন্তু এখন আলোচনার দাবি রাখে। কারণ সেই ব্যক্তি এখন আবার উল্টো, তিনি তখন মতামতটা দিয়েছেন, উনি নিজে কিন্তু এখন আইনমন্ত্রী হয়ে তার অবস্থান থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। সেটা কি এই যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকটের পেছনে তখন অ্যাটর্নি জেনারেল কোনো ভূমিকা ছিল কি না, এটা কিন্তু এখন জনগণের কাছে মানে মিলিয়ন কোশ্চেন। তিনি কি সরকারকে ভুল পরামর্শ দিয়ে যে ইলেকশন পরবর্তী সময়ে আদেশ না অধ্যাদেশ, এই বিতর্ক তৈরি হওয়ার সুযোগ তিনি তৈরি করে দিয়েছেন কিনা, এটা কিন্তু এখন জনগণ জানতে চায়। দ্বিতীয়, দেখুন যে বিষয়গুলো আমরা বলেছি, মানে যেই জায়গায় হাত দিয়েছেন, এই যে আপনার গণভোট অধ্যাদেশ বাদ দিচ্ছেন, মানবাধিকার কমিশন, মানবাধিকার এত বলুণ্ঠিত হয়েছে, সবার পক্ষ থেকে দাবি ছিল, সেখানে ওনারা আপত্তি দিয়েছেন। সেখানে আপনারা দুই দলে কিন্তু এই মানবাধিকারের অনেক লঙ্ঘন হয়েছে এবং আপনারা সবাই সাফার করেছেন। তাহলে এটা তো ওই পরিস্থিতি হয়েছে, যেমন গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, এবারে আপনার পুলিশ কমিশন, পুলিশ দলীয়করণ হয়েছে না, বিচার বিভাগ নিয়ে তো জনাব তারেক রহমানকে ফাঁসির আদেশ হয়েছে না, বিচার বিভাগ দিয়ে তো খালেদা জিয়াকে একটা মিথ্যা মামলা কারাগারে নেওয়া হয়েছে না। মানে বিচার বিভাগ দলীয়করণ করেছে, দলীয় বিচারকরা রায় দিয়েছে না সেখানে। তো সেই বিষয়টা আমাদের নেতারা সেখানে ফাঁসির মঞ্চে গিয়েছেন। তো যেই বিচার ব্যবস্থাকে একদম দলীয়করণ করে, মানে বেগম খালেদা জিয়ার মতো একজন সজ্জন রাজনীতি ব্যক্তিকে জীবনের শেষ দিকে সেরকম তাকে তিলে তিলে হত্যা করা হয়েছে। তো সেই বিচার বিভাগ যদি আমরা এখনও সংস্কারে, যেমন যেটা ছিল আমাদের বিচারক নিয়োগের যে বিধিমালাটা, সেটাও কিন্তু ওনারা অলরেডি আপত্তি সেখানে জানিয়েছেন। এরপরে বিচারক অধ্যাদেশ, এরপর সুপ্রিম কোর্ট অধ্যাদেশ, অধস্থান আদালত, উনি তো জানার কথা,
রাতের বেলা কোর্ট বসেছে, আমার কোর্ট 2টা বন্ধ ছিল, রাত 2টা পর্যন্ত। আমাকে সাজা দিয়েছে রাত্রে 2টা বন্ধ করছিল। মানে কেন হয়েছে? যাতে এটা না হয়, তার জন্য হয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, যাতে করে যেটা প্রধান বিচারপতি নিয়ন্ত্রণ করবেন, এখানে সরকারের যাতে কোনো রাজনৈতিক কোনো না থাকে। রাজনৈতিক যদি সেই জায়গায় সরকার এখানে এটাকে বাদ দিয়ে দেয়, তাহলে আপনি কি ধারণা করতে পারেন আমাদের সামনের দিনগুলো সুন্দর হবে? রাত 2টা বাজে, এবং আমাদের এখানে পুলিশবাদী মামলা, পুলিশের সাক্ষ্য নিয়ে কি হয়ে যাচ্ছে, সাজা হয়ে যাচ্ছে, এবং যা খুশি তাই দিচ্ছেন, এবং পুলিশের সাক্ষী তো কোনো কিছু আসে নাই, তাও তো ওনার সাজা হয়েছে না। এটা তো দলীয়করণের কারণে হয়েছে। সেই জায়গা থেকে মানে সংস্কারটা হলো যে আমরা এগুলো পরিবর্তন করতে চাই, কিন্তু সরকার কিন্তু সেখানেও কিন্তু কী করেছে, একই জায়গাতে আপত্তি দিয়েছেন সরকার। এই যে জায়গাটি, না আপনি যদি মুখে বলছেন যে আমরা সবই করব, যদি দৃশ্যমান কাজে বোঝা যায় না আসলে আপনার এই কাজগুলো সদিচ্ছার প্রমাণ বহন করে না, তখন তো জনগণের হয়ে আমাদেরকে মাঠে আন্দোলন করতেই হবে। কারণ আমরা বিরোধী দল থাকলেও তো জনগণ যে ম্যান্ডেট দিয়েছেন 70%, ডক্টর ইউনূসকে আসবে আপনাদের এই আন্দোলনে? এটা সময় বলে দিবে। আমরা মনে করি কেউ দায়িত্বের বাইরে না, কারণ তাদের দায়িত্ব ছিল, কিন্তু একটা গণ অভ্যুত্থান হওয়ার পর দায়িত্ব পেয়েছেন না। যদি ওনারা কোনো গ্যাপ করে থাকেন, যদি ওনারা কোনো আইনি ফাঁক করে এরকম একটা অচল অবস্থা তৈরি করে থাকেন, আমরা মনে করি ওনাদেরও দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নাই। কারণ জনগণের ম্যান্ডেট সবসময় দেয় না। জনগণ যে সুযোগ দিয়েছে 1,500 মানুষ জীবন দিয়ে, যদি সুযোগ কেউ কোনো কারণে কোনো দলীয়ভাবে বায়াস হয়ে এই কাজটি করে থাকেন, যদি প্রমাণিত হয়, তাদেরকেও কিন্তু তাদের দায়িত্বের জায়গা থেকে আসতে হবে। কারণ দায়িত্বহীন কেউ নাই, কারোই কিন্তু কোনো দায়িত্ব পালন সময়টা জবাবদিহির উদ্যম মনে করা সঠিক না। আমরা মনে করি রাষ্ট্র সংস্কারের দাবিতে জনগণ যেখানে ঐক্যবদ্ধ হয়েছে, যারা তখন ছিলেন আরও সবাইকে মাঠে এসে, যাতে করে সরকার এই যে একটা তাদের দৃঢ়গতির অবস্থা, সেখান থেকে সরকারকে বের করে নিয়ে এসে তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের সংস্কার প্রস্তাব বাস্তবায়ন হয়। এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা আবারও বলছি, রাজনীতিটা আমরা ভালো রাখতে চাই, দেশটা অর্থনৈতিকভাবে আমরা অগ্রসর করতে চাই। আমরাও চাই না যে এখন রাজপথে আন্দোলন আসুক, কিন্তু বাধ্য হলো তো আমাদের। ধন্যবাদ আপনাকে। আমরাও চাই যে আলোচনার মাধ্যমে সমাধান হোক। এস এম জাহাঙ্গীর হোসেন, জামায়াত এবং এনসিপি যদি রাজপথে থাকে এবং আবারও যদি একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয় বাংলাদেশের রাজপথে, এই মুহূর্তে তো সারা পৃথিবীব্যাপী বিভিন্ন রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, তেলের সংকট, আমাদের দেশীয়ভাবে আমরা টিকার সংকট দেখতে পাচ্ছি। তাহলে এই পরিস্থিতিতে যদি রাজপথে আবার আন্দোলন হয় এবং একটি অন্য পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে আসলে লাভবান হবে কারা? এখানে দেশের স্বার্থে আমরা রাজনীতি করি। দেশের স্বার্থে যখন আন্দোলন করা দরকার, যদি মনে করে কেউ আন্দোলন করবে, দেশের জনগণের স্বার্থে যদি মনে করে আন্দোলন করবে, সেখানে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু দেশ যখন, আপনি যেটা বললেন যে আন্তর্জাতিকভাবে দেশ এখন চাপে আছে বিভিন্ন কারণে, এই তেলের সমস্যা, ওই সমস্যা, যুদ্ধের সমস্যা। আপনি দেখেন, আমি প্রতিদিন ওই ঢাকা 18 এমপি হওয়ার কারণে আমার এয়ারপোর্টে যাওয়া লাগতেছে। কেন যাওয়া লাগতেছে? বিদেশ থেকে লাশ আসতেছে, লাশ গ্রহণ করার জন্য। এই লোকটা কে? আমাদের রেমিটেন্স যোদ্ধারা বিদেশে থাকে, বিভিন্ন সময় তারা মারা যাচ্ছে, তাদের লাশ আনতেছি। তাহলে আমি লাশ গ্রহণ করব, না আন্দোলনে যাব, না তেলের সমস্যার সমাধান করব? কাজেই যারা এখানে রাজনীতি করেন, অবশ্যই তারা পরিবেশ পরিস্থিতি বুঝে সে আন্দোলন করেন, আর সংসদে থাকেন, যেখানে যা করেন সেটা পরিবেশ পরিস্থিতি বুঝেই করবেন। স্বাভাবিক কারণে আমি বারবার বলছি যে একটি গণতান্ত্রিক দেশে একটা মতানৈক্য মানুষের ভিতরে থাকবে, কিন্তু সেই মতানৈক্যের ভিতরে একটা সহনশীল পরিস্থিতি থাকবে, সেটা হলো গণতন্ত্র। আমরা কেউ অসহনশীল হব না, এটাই বাস্তবতা। যদি দেশের এই পরিস্থিতিতে কেউ অসহনশীল হয়, সে স্বাভাবিক কারণে এক গ্রুপ অসহনশীল হলে তার গ্রুপ অসহনশীল হবে, এটাই তো স্বাভাবিক। এখানে লাভবান হতে পারে কারা এই আন্দোলনের মাধ্যমে? না, এই আন্দোলনে এখনো লাভ লসের হিসাব কেউ কইসা দেখেন না। আমার ধারণা যারা আন্দোলন করতেছেন তারাও লাভ লসের হিসাব করে নেয়, আর সরকারি দল তো লাভ লসের হিসাব করার সুযোগ আপাতত কম আমি মনে করি। কারণ আমরা মাত্র 45 দিন হলো সরকারে এসেছি। তা আমরা 45 দিন আমরা দেশের জন্য যা করার চেষ্টা করেছি, আমাদের নির্বাচনী যে ইশতেহার আছে সেই ইশতেহার বাস্তবায়ন করার চেষ্টা করবো, এটি স্বাভাবিক। আপনারা দেখেছেন আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের ইশতেহার অনুযায়ী আমাদের অনেকগুলো কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্বাভাবিক কারণে আমরা, এবং আমাদের যে জুলাই সনদ যেখানে আছে সেখানে প্রতিটা জায়গায় কিন্তু একটি কথা লেখা আছে, আপনি দেখবেন সেটা খেয়াল করে, যে যারা নির্বাচনী ইশতেহার অনুযায়ী যারা সরকারে আসবে তারা এটাকে সমন্বয় করবে, কিভাবে করবে। তো সেই ব্যাপারগুলো তো আমরা করব, সেটা তো আমরা করব এবং করতেছি। আমরা যে অধ্যাদেশগুলো আপাতত বাদ দিতেছি, এটা হয়তো আরও ভালো আকারে আগামীতে আবার সংসদে পুনরায় উত্থাপিত হবে এবং সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো কাজেই আমরা সব কিছু মিলেই দেশের কল্যাণের জন্য যখন যেটা দরকার আমরা সেটাই করব। আর আমি আশা করব আপনি যে কথাটা বললেন যে আমরা
যাই করি রাজনীতিটা দেশের জন্য, দেশের জি, জনগণের সবাই জন্য। দেশের জন্য সেই দেশের পরিস্থিতি রাজনীতি খারাপ থাকে, করবে, এটাই আন্তর্জাতিক প্রত্যাশা কারণে দেশের সবার। পরিস্থিতি খারাপ থাকে, তাহলে আমি এখানে আন্দোলন করব, সেটা তো আমার মনে হয় জনগণ সেটা মানবে না। জি, আমরা আবারও একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। তার আগে আমি আতিকুর রহমান আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আমরা তেল কিনবো রাশিয়া থেকে, কিনতে চাইলে অনুমতি লাগবে যুক্তরাষ্ট্রের, এ বিষয়ে কথা হচ্ছে। আসলে কারা এই জায়গায় নিয়ে গেল যে রাশিয়া থেকে তেল কিনতে গেলে আমাদের যুক্তরাষ্ট্র থেকে অনুমতি নিয়ে কিনতে হবে? আমরা কেন এই জায়গাটায় গেলাম, এই বিষয় নিয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম জুলাই সনদ বিতর্ক সমাধান কোন পথে। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে আমরা তেল কিনবো, বাংলাদেশে সহ সারা পৃথিবীতেই তেলের সংকট, কিন্তু রাশিয়া থেকে আমরা তেল কিনতে চাইলে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া তেল কিনতে পারবো না। আসলে আমরা সে জায়গাটায় গেলাম কেন, আমরা মানে এই পরিস্থিতিতে পড়লাম কেন? গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথা নিয়ে অনেক তর্ক এবং বিতর্ক হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। এটি আসলে ডিটেলস বলা একটু কঠিন, তবে আমরা মনে করি কোনো দেশ যখন কোনো সংকটে পড়ে তখন বিধিনিষেধগুলোকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন নেই। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে কিন্তু সমস্যা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বহু জায়গায় তেলের দামও বেড়েছে। এখন সেই জায়গাতে আমেরিকাকে করে আনতে হবে, এটা আমি যুক্তিগত মনে করি না। যদি এর মধ্যে কোনো শর্ত থেকে থাকে, আমরা মনে করি এই শর্ত জনগণের স্বার্থে এখন এটাকে শিথিল করেই, কারণ ক্রাইসিস যখন হয় তখন সেখানে আইনকে খুব বেশি প্রাধান্য দেওয়া উচিত নয়। ক্রাইসিস যখন তৈরি হয় তখন আমার সাথে অন্য দেশে কী অ্যাগ্রিমেন্ট হয়েছে সেটাকে সামনে রাখলে ওই ক্রাইসিসটা কখনো সলভ করা যায় না। তা আমরা মনে করি বাংলাদেশ যে জায়গায় দাঁড়িয়েছে, আমাদের দেশের সাথে আমরা মনে করি সকল দেশের আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেই জায়গা থেকে যাতে দেশকে আমরা স্বাভাবিক রাখার সুযোগ পাই, যেখান থেকে যে দেশ থেকে সহজে আনা সম্ভব, আমরা মনে করি কোনো চুক্তি, কোনো অ্যাগ্রিমেন্টকে এখন অগ্রাধিকার না দিয়ে যদি জনগণের স্বার্থকে সবাই দেখে, দেশ এবং বিদেশ, তাহলে আমাদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যাবে। মনে হচ্ছে আমাদের ক্রাইসিসটাকে আমাদের সলভ করতে হবে। এখন সেই ক্রাইসিস সলভ করতে গেলে আমাদের ইন্টারনাল কোনো চুক্তি আদৌ জানি না সেটা হয়েছে কিনা, আমরা অনেকে বলছেন যে অন্তর্বর্তী সরকার যে চুক্তি করেছিল এটি আমাদের আসলে আরো মানে ক্লিয়ার হতে হবে আমাদেরকে, কারণ আমরা অনেক কথাগুলো বলে থাকেন, পরে কোনো এটার সত্যতা পাওয়া যায় না। আমরা মনে করি এমন কোনো কাজ নিঃসন্দেহে কেউ করেননি যেটি জনগণের ক্রাইসিস মুহূর্তে সেটা আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। আমরা মনে করি বাংলাদেশ শুধু রাশিয়া না, যেখান থেকে আমাদের সুযোগ আছে দেশের এই সংকটকালীন মুহূর্তে আমাদেরকে তেল সংগ্রহ করা প্রয়োজন। এবং আমি এটা আন্তর্জাতিক বিশ্বের কাছেও আমাদের দাবি থাকবে, যাদের সাথে বাংলাদেশের আমাদের বোঝাপড়া আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, এবং আসলে বিশ্ব যখন একটা গ্লোবাল ভিলেজের মতো সবাইকে সবার কিন্তু প্রয়োজন হয়। সেই এর মধ্যে থেকে যদি সবাই নমনীয় হন, কাজটা অনেক সহজে আমরা সেটা করার সুযোগ পাবো। পুরো পৃথিবীতে এই সংকটের সময় সব জায়গায়, বেশিরভাগ জায়গায় তেল নিয়ে সমস্যা, এবং সেখানে অনেক জায়গায় দামও বেড়েছে সারা পৃথিবীতেই, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের তেলের দাম সরকার বাড়ালো না। এটাকে কিভাবে দেখেন? এটা সরকার ধন্যবাদ জানাই আমরা, নিঃসন্দেহে ধন্যবাদ, কারণ যদি তেলের দাম বাড়ে সব দাম বেড়ে যাবে। ইতিমধ্যে কিন্তু বহু কিছুর দাম, যে এলপিজির দাম বাড়লো না, বহু কিছুর দাম বেড়েছে, তেলের দামও বেড়ে যায়। এর সাথে 350 থেকে 500 টাকা করে এলপিজি, এর মধ্যে হোটেলের খাবারের দাম অলরেডি বেড়ে গেছে সব জায়গায়। এটারও কিন্তু একটা প্রভাব অনেক জায়গাতেই পড়বে। জ্বালানি তো সব জায়গায়, তেলের দাম যখন বেড়ে যাবে, এটা এমন কোনো আপনি জায়গা খুঁজে পাবেন না যেখানে যার কোনো প্রভাব সেখানে না পড়বে। তো সরকার এখন ঝুঁকি নিচ্ছেন না, এটা নতুন সরকার, যাতে সরকারদের ভর্তুকি দিচ্ছেন, এটা আমি মনে করি এটা জনবান্ধব চিন্তা, এটা ধন্যবাদ উপযুক্ত। এবং আমি মনে করি যে এই কাজটা নিঃসন্দেহে আমার সরকারের ধন্যবাদ। তবে তেল নিয়ে সরকারের যে একটা লুকোচুরি খেলাটা চলছে, এটি না হলে হতো। দেখুন, আমাদের জনগণ কিন্তু অল্পতুষ্ট, আমাদের জনগণ কিন্তু আস্থা রাখে বেশি। যদি সবাই মিলে, ধরুন বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা হেল্প করতে চাই, যদি এটাকে একটা জাতীয় সংকট যদি মনে করে সবাই মিলে আমরা বসতে পারতাম, হয়তো আরও বেশি জনগণকে আমরা শৃঙ্খলার মধ্যে আনতে পারতাম, যে আমরা একটু সবাই একটু আমরা অল্পতুষ্ট থাকি, কিংবা আমরা একটু প্রয়োজন ব্যতীত আমরা তেল খরচ কমাই। আসলে এগুলো প্রয়োজনটা সেই জায়গার সরকার কিন্তু এখনো কাজটা উদ্যোগ নেয় নাই, যেটা আমরা আশা করেছিলাম। সবাই মিলে আমরা উদ্যোগ নেব, সবাই মিলে আমরা প্রবলেম সলভ করব, এবং তাহলে দেশটা
কে আমরা শান্ত রাখে, সবাইকে নমনীয় রেখে আমরা দেশ পরিচালনা করার সুযোগ এস এম জাহাঙ্গীর, যেটা বিরোধী দল থেকে আপনাদেরকে স্বাগত শুভেচ্ছা জানানো হলো যে সরকার এখনো তেলের দাম বাড়ায়নি, কিন্তু তারা চাচ্ছিলেন যে সবাই মিলে বসে এই ধরনের সংকট সমাধানের জন্য যে আলোচনা করা দরকার সেই আহ্বান আপনাদের দিক থেকে আসে নাই, এবং এটা আলোচনা করলে হয়তো আরো সুন্দরভাবে সমাধান করা যেত। না, এটা তো অ্যাকচুয়ালি আমরা সংসদ চলছে, আমরা সংসদে এটা নিয়ে আলোচনা করতে পারতাম বা করতাম, এটা ঠিক আছে, এখনও সময় শেষ হয়ে যায়নি, আমরা সংসদে আলোচনা করব। আর এটা ভাই যেটা বলেছে যে সরকার এখনও তেলের দাম বাড়ায়নি, কিন্তু সরকার তো তেলের ভর্তুকি দিচ্ছে। আর যে ক্রাইসিস যেটা আছে বলতেছে বা লুকোচুরি যেটা বলছে, আমার মনে হয় ভাইয়ের কথাটার সাথে আমি একটু দ্বিমত পোষণ করছি যে লুকোচুরি কথাটা আমার মনে হয় ঠিক না। এই কারণে ঠিক না, আমি আপনাকে বলি, আমার কাছে একটা ডাটা আছে, সেটা হলো যে আমরা সেদিন আমাদের সংসদীয় কমিটি বসছিলাম, বসার পরে আমি যে আলোচনাটা শুনেছি আমাদের খনিজ মন্ত্রণালয় থেকে যে ডাটাটা দেওয়া হয়েছে যে ঢাকা শহরে সহ সারা বাংলাদেশে তেল পাম্পগুলোতে আপনার মিনিমাম 60% তেল বেশি বিক্রি হচ্ছে। দ্যাট মিনস যে ফেব্রুয়ারি মাসে যে 20,000 লিটার তেল বিক্রি করছে, সেটাও তো তদারকি করার দায়িত্ব আপনাদেরই। হ্যাঁ, সে মার্চ মাসে সে এসে 30,000 লিটার তেল বিক্রি করছে। এইভাবে কিন্তু সব জায়গায় থেকে এখন হ্যাঁ একটা প্রশ্ন থাকতে পারে, এই যে তেল অতিরিক্ত তেল বিক্রি হচ্ছে, আবার তেল যাওয়ার পরে পাম্পে তেল শেষ হয়ে যাচ্ছে, তেলটা যাচ্ছে কোথায়? এটা ঠিক, এটা সত্যি কথা, কিন্তু কথা হলো সেটা কি আপনারা এই তদারকিতে ব্যর্থ হচ্ছে? সেটা ব্যর্থ না, আমরা তদারকি করতেছি এবং অনেক জায়গায় আপনারা দেখেছেন তেল উদ্ধার করেছে, অনেকের বাড়ি থেকে করেছে, অনেকে বিশেষ করে চাপাই নবাবগঞ্জ ওই অঞ্চল থেকে কিন্তু অনেক জায়গাতে তেল আমরা দেখছি যে পানির নিচে তেল রাখা আছে, খাটের নিচে রাখা আছে, উদ্ধার করা হয়েছে, গুদামে রাখা আছে, কবরস্থানেও তেল রাখা সেটা কিন্তু আছে। উদ্ধার করা হচ্ছে। এখন সেজন্যই বিরোধী দল থেকে বলা হচ্ছিল যে একসঙ্গে কাজ করলে হয়তো এটা আরো সহজ হতো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটা করতেছে, কিন্তু কথা হলো যে এটা ধরেন আমি যদি আমার ঘরের খাবারের পানির বোতলে যে 5 লিটার একটা গ্যালনে যদি আমি ধরেন 50টা গ্যালন ভরে রাখি, সেখানে কতগুলো তেল চলে যাচ্ছে, এটা রাখা তো খুব ইজি, খুব সহজলভ্য, যার কারণে হয়তো এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু আমরা সবাই যদি সচেতন হই আর সবাই যদি দেশকে ভালোবাসি, তাহলে আমার মনে হয় এই সমস্যা থেকে আমাদের বের হয়ে আসা খুবই ইজি। এবং সরকার যেটা বলছে যে তেলের সমস্যা নাই, এটা তো ঠিক, তা না যদি সমস্যা থাকতো তাহলে আমাদের এতগুলো ইয়ে করতো কিভাবে, যে আমাদের সার্ভিসটা এখন দিচ্ছে। আজকে বৈঠক হয়েছে তেলের বিষয়ে, কোথা থেকে তেল এবং মালয়েশিয়া থেকে কালকে 55,000 লিটারের একটা জাহাজের ইতিমধ্যে ডিজেলের একটা জাহাজ এসেছে। তো এইভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সংকটে মানুষ না পড়ে, এবং সেই সংকট দূরীকরণের জন্য আমরা গভর্নমেন্ট ভর্তুকি দিয়ে যাচ্ছে মানুষকে, যাতে এই যে যেটা বললো এই প্রেশার কি সরকার আবার নিতে পারবে যে এই ভর্তুকি দেওয়ার কারণে যে অর্থনৈতিক না, সেটা অর্থনৈতিক প্রতি চাপ পড়বে, কিন্তু দেখা যাক না জনগণকে সুবিধা দিয়ে কতদিন সরকার যতদিন হজম করতে পারে ততদিন তো হজম করবে, তারপর যদি না পারে সেটা স্বাভাবিক, কারণে জনগণের বিচার করতে বিশ্লেষণ। আমরা আরেকটা খবর দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ একটু গঠন করেছেন, সেখানে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের যারা ব্যবসায়ী আছেন তাদেরকে নিয়ে বসেছেন এবং তাদেরকেও কিছু দায়িত্ব বন্টন করেছেন। এটা আসলে কি আমরা এর আগেও দেখেছিলাম ওই সরকারের সময়, আগের সরকারের সময়, যে বিভিন্ন ব্যবসায়ীদেরকে এভাবে বিভিন্ন কমিটিতে রাখা হতো এবং তারা পরে ব্যাংক থেকে টাকা নেওয়া, বিভিন্ন বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। সেটা কি আবারও হবে কিনা? না, আমাদের দেশের অর্থনীতি যেহেতু দুর্বল একটু, নাকি তাদের কাছ থেকে সাজেশন নিয়ে অর্থনীতি যেহেতু দুর্বল, আমাদের অর্থনীতিটা নিয়ন্ত্রণ করে এই কিছু ব্যবসায়ী, আমাদের দেশে কিন্তু ধরেন বড় ব্যবসায়ী আছে কয়জন, কয়েকটা গ্রুপ কিন্তু টোটাল অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করে, তারা আমদানি বলেন রপ্তানি বলেন তারাই কিন্তু এটা নিয়ন্ত্রণ, এবং এখানে শীর্ষ গ্রুপগুলোই আছে। আমি ওইটাই বলছি যে শীর্ষ ব্যবসায়ী যারা আছে তারা হাজার হাজার মিলিয়ন তারা করে আমদানি রপ্তানি করে। কাজেই এই আমদানি রপ্তানি করাটা যদি আমরা প্রপারলি করতে পারি এবং তারা যদি এই সময় একটু সচেতন থাকে, জাস্ট গভর্নমেন্টকে একটু হেল্প করে, তাহলে তো আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি। এখন ধরেন তেল আসতেছে, তেল যারা বড় বড় তেল আমদানিকারক, তো আমদানিকারকরা যদি একটু কম লাভে তেলটা বিক্রি করে, যেই দামে নিয়ে আসুক, ধরেন আগে হয়তো 10 টাকা লাভ করতে, এখন যদি 6 টাকা লাভ করে, তাহলে তো সেখানে 4 টাকা গভর্নমেন্ট বেনিফিট পাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ করব। আমি একটু যেহেতু এই সুযোগটা আমার নেওয়ার আছে, তাহলে আমি কেন সেই সুযোগটা নিব না, এবং বাংলাদেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করে জাস্ট কয়েকটা গ্রুপ, সো দ্যাট সেই সহযোগিতা চেয়েছে, ক্রাইসিস মোমেন্টে সব সহযোগিতা চাওয়া যায়। এই যে ক্রাইসিস মোমেন্টে আপনি যেটা বললেন যে বিরোধী দলের সঙ্গে আলোচনা করার দরকার ছিল, আসলে শুধু সরকারি দল নাকি বিরোধী দলের নিজস্ব কিছু তাদের দায়িত্ব আছে যে তারা দেশের হয়ে এই কাজগুলো মানে নিজেরা থেকেই করবেন, মানে না ডাকলেও তারা এই কাজটা করবেন। এই যে বেসরকারি খাতের যে উপদেষ্টা পরিষদ গঠন করা হলো, সরকার যেটা করলো, সেটাকে কিভাবে দেখেন ছোট করে একটু বলবেন? আমাদের দলের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, এবং এটা বারবারই বলা হয়েছে, পার্লামেন্টও বলা হয়েছে। আমার কাছে মনে হচ্ছে ব্যবসায়ীদের একটা সাইড ঠিক আছে, কিন্তু মূল তো আসলে রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার,
যে তাদের সাথে আপনি বসতে পারতেন তাহলে জিনিসটা আরও সহজে সমাধান করা যেত। কারণ ব্যবসায়ীরা পরে সুবিধা নেবে আপনার কাছ থেকে। আমি তো আপনার কাছে ছিলাম, সেই কাজটা কিন্তু দলগুলো নিত না। তো আমার কাছে মনে হচ্ছে তারা করে একটা পার্ট নিয়েছেন। ভালো হতো যদি রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসলে, কমিটি করলে, জি। তখন ক্রাইসিসটা আরো সহজে জি, সরকার নিশ্চয়ই overcome করার নিশ্চয়ই সুযোগ পাবে। নিশ্চয়ই সরকারি দল এবং বিরোধী দল দুই দলই আলোচনা করে হ্যাঁ, সাধারণ অবশ্যই, মানুষের জন্য সংসদ তো যেটি আছে, ভালো সংসদে কথা চলতেছে। অবশ্যই সেই কাজটাই আমরা আপনারা একত্রে কাজ করবেন এবং করবো মানুষ ইনশাআল্লাহ। সেটাই আশা করে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে ছিল আজকে এ পর্যন্তই। আগামীকাল অন্য কোনো বিষয় এবং অন্য কোনো অতিথি নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভরাত্রি।